ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের অর্থাৎ সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই অংশটা আমরা আজকে দেখব। তো এই সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো পড়ব সেগুলো হচ্ছে যে কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব আমরা ব্যাখ্যা করব এখানে। তারপরে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কি সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি সেগুলো আমরা দেখব। সেমিকন্ডাক্টরের মধ্যে হোল এবং ইলেকট্রনের যে ধারণা, সেই ধারণাগুলো আমরা পাওয়ার চেষ্টা করব এবং এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর দেখব। জাংশন ডায়োডের গঠন এবং কার্যক্রম ব্যাখ্যা করব। এই জিনিসগুলো আমরা এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব হচ্ছে যে পরমাণুর গঠন সম্পর্কে বোর যে তত্ত্ব দিয়েছিলেন, বোর তত্ত্ব, সেই বোর তত্ত্ব থেকে আমরা জানি যে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, বিভিন্ন কক্ষপথে, অনুমোদিত বিভিন্ন কক্ষপথে আবর্তন করে এবং এই কক্ষপথগুলোর ব্যাসার্ধ সুনির্দিষ্ট। আচ্ছা, এখন কোয়ান্টাম তত্ত্ব থেকে এই সকল ব্যাসার্ধের মান আমরা বের করতে পারি, মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো একটি পরমাণু প্রত্যেকটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে এবং এই শক্তির পরিমাণ নির্ভর করে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে সেটা আমরা জানি। কক্ষপথের ব্যাসার্ধ কত বড়, যত বড় হয় ইলেকট্রনের শক্তিও তত বড় হয়। এটা আমরা বোরের যে থিওরি, সেই থিওরি থেকে আমরা জেনেছি। তাহলে কোনো একটা ইলেকট্রনকে যদি আমরা তাপ, আলো এইরকম শক্তি দ্বারা শক্তি প্রদান করি, তাহলে সেই ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো পরবর্তী তার কক্ষপথে উপরের যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলোতে সে উঠে যায়। যখন ইলেকট্রনটা তার নির্দিষ্ট কক্ষপথ থেকে উপরের কোনো কক্ষপথে জাম্প করে, তখন পরমাণুর এই অবস্থাটাকে বলা হয় উত্তেজিত অবস্থা, আর সেই ইলেকট্রনটাকেই বলা হয় উত্তেজিত ইলেকট্রন। কিন্তু এই যে ইলেকট্রন জাম্প করে এক লেভেল থেকে যখন আরেক লেভেলে যায়, তখন সেই লেভেলে গিয়ে কিন্তু সে আর বেশিক্ষণ থাকে না। সে কি করে, পুনরায় তাপ, আলো বা অন্যান্য যে বিকিরণগুলো, সেই বিকিরণগুলোর মাধ্যমে শক্তি হারিয়ে আবার কি করে তার নিম্নতম কক্ষপথে, অর্থাৎ তার যে নির্দিষ্ট যে কক্ষপথ, সেই কক্ষপথে সে আবার ফিরে আসে, তার নিজস্ব কক্ষপথে আবার ফিরে আসে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কোনো একটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে ইলেকট্রনগুলো ঘুরে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, তারপরে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, অর্থাৎ 2n²। এই ফর্মুলা মেনে ইলেকট্রনগুলোর বিন্যাস থাকে, ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। হ্যাঁ, তাহলে প্রথম কক্ষপথটাকে আমরা বলি, যে প্রথম যে কক্ষপথ, সেই কক্ষপথটাকে আমরা বলি প্রথম শক্তি স্তর। দ্বিতীয় কক্ষপথকে আমরা বলি দ্বিতীয় শক্তি স্তর। সুতরাং কক্ষপথ যত বড় হবে, ইলেকট্রনের শক্তিও তত বেশি হবে এবং শক্তি স্তর তত উচ্চ হবে। শক্তি স্তর তত কি হবে, তত শক্তি স্তরটা
বড় হবে। এবার তাহলে এটা হচ্ছে, এগুলো আমরা বললাম শক্তি স্তর। এবার আমরা দেখব যে শক্তি ব্যান্ড কি। শক্তি ব্যান্ড, শক্তি ব্যান্ড হচ্ছে আরেকটু যেটা আমরা বলছিলাম যে মনে করি যে এই কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রন যখন জাম্প করে তার উপরের লেভেলে, উপরের কক্ষপথে যায়, এখানে যায়, তখন এখানে সে বেশিক্ষণ থাকে না। একটা নির্দিষ্ট সময় পর সে আবার আগের লেভেলে ফিরে আসে। তো এই সময় যখন এই ইলেকট্রনটা জাম্প করে উপর লেভেলে গেলে তখন ওই ইলেকট্রনটাকে বলা হয় উত্তেজিত ইলেকট্রন, আর এই পরমাণুর ওই অবস্থাটাকে বলা হয় উত্তেজিত অবস্থা, পরমাণুর উত্তেজিত অবস্থা। এবার আমরা দেখি শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড হচ্ছে যে একটা বিচ্ছিন্ন পরমাণু, যখন একটা পরমাণু বিচ্ছিন্ন থাকে তখন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত যে ইলেকট্রনগুলো, সেগুলো একটা নির্দিষ্ট শক্তি, সুনির্দিষ্ট শক্তি থাকে। অর্থাৎ এই যে পরমাণুটা, এই পরমাণুতে ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট কক্ষে, আমরা যদি বলি দ্বিতীয় কক্ষপথে আবর্তনরত যে ইলেকট্রনগুলো, সেগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। কিন্তু এই পরমাণুটাই যখন কোনো একটা পদার্থের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, পদার্থের অন্তর্ভুক্ত অবস্থায় থাকে, তখন এই পরমাণুর ইলেকট্রনগুলোর শক্তির, অর্থাৎ এই পদার্থের মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে এই দ্বিতীয় কক্ষপথের শক্তির মানটা সমান থাকে না, সুনির্দিষ্ট কোনো মান থাকে না। ফলে সমান যদি না থাকে তাহলে সেখানে কোনো একটা পরমাণুর এই দ্বিতীয় কক্ষপথের শক্তির মান বেশি থাকবে, আবার কোনো একটা পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তির মান কম থাকবে। তাহলে এই যে পার্থক্য, অর্থাৎ শক্তির যে পার্থক্য, এই পার্থক্যটাকেই কি বলা হবে? শক্তির এই পার্থক্য নিয়েই শক্তির ব্যান্ড সৃষ্টি হয়। অর্থাৎ শক্তির যে পার্থক্য, একটা নির্দিষ্ট লেভেলে শক্তির যে কম বেশি হয়, এই কম বেশির জন্য যে পার্থক্যের সৃষ্টি হয়, সেই পার্থক্যটা নিয়েই কি হয়? শক্তির একটা ব্যান্ডের সৃষ্টি হয়। তাহলে আমরা সংজ্ঞাটাকে এইভাবে আমরা দিতে পারি যে কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির যদি সামান্য তারতম্য হয়, শক্তির সামান্য তারতম্য হয়। এখন এই যে একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যবর্তী যে পাল্লা, সেটাকে বলা হবে শক্তি ব্যান্ড। তাহলে শক্তি ব্যান্ড হচ্ছে, আমরা যদি বলি যে প্রথম শক্তি ব্যান্ড, আর প্রথম কক্ষপথের ইলেকট্রনগুলো নিয়ে যে ব্যান্ডের সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রথম শক্তি ব্যান্ড। প্রথম শক্তি ব্যান্ড। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তি নিয়ে যে ব্যান্ড সৃষ্টি হয়, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি ব্যান্ড। দ্বিতীয় শক্তি ব্যান্ড। দ্বিতীয় শক্তি ব্যান্ড। তাহলে এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম বিভিন্ন ব্যান্ড আমরা পেতে পারি। তো এই যে বিভিন্ন ব্যান্ডগুলো পেলাম, বিভিন্ন ব্যান্ড আমরা পাই, তারপরে দেখা যায় যে ইলেকট্রনগুলো বাইরের স্তরে দেখা যায় যে কোনো সময় অষ্টকপূর্ণ নাও থাকতে পারে, অষ্টকপূর্ণ সাধারণত থাকে না। তাহলে বাইরের শক্তি, মানে কোনো একটা পরমাণুর সবচেয়ে বাইরের যে ইলেকট্রন, বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো যে ব্যান্ডের সৃষ্টি করে, সেই ব্যান্ডটাকে বলা হয় যোজন ব্যান্ড। আমরা জানি যে কোনো একটা পরমাণুর বাইরের স্তরের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন। এখন এই যোজন ইলেকট্রনগুলো যে ব্যান্ডের সৃষ্টি করে, সেটাকে বলা হবে যোজন ব্যান্ড। অর্থাৎ পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলা হয়, এবং এই যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলা হবে যোজন ব্যান্ড। অর্থাৎ এইদিকে থাকবে যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড।
তো এই যোজন ইলেকট্রনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে পরমাণুর সব দ্রুততম কক্ষপথের ইলেকট্রনের শক্তি মানে সবচেয়ে বেশি থাকে, এবং এই ব্যান্ড পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। অর্থাৎ এই যোজন ব্যান্ডটা পূর্ণ থাকতে পারে অথবা আংশিক পূর্ণ থাকতে পারে। যেমন নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড পূর্ণ থাকে, যোজন ব্যান্ড পূর্ণ থাকে। অর্থাৎ এই গ্যাসগুলো নতুন কোনো ইলেকট্রন আর কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। এবং অন্যান্য পদার্থের ক্ষেত্রে যোজন ব্যান্ডগুলো আংশিক পূর্ণ থাকে। ঠিক আছে, সে আংশিক পূর্ণ থাকে বলেই সে কিছু সংখ্যক ইলেকট্রনকে সে গ্রহণ করতে পারে। এবার আমরা দেখব যে পরিবহন ব্যান্ড হচ্ছে, অর্থাৎ এই যোজন ব্যান্ড থেকে আমরা যখন কোনো একটা পরমাণুতে শক্তি প্রয়োগ করলেই কি করবে, যে ইলেকট্রন তার বাইরের স্তরে, অর্থাৎ এই যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো বাইরের স্তরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যে ব্যান্ডে যায় সেই ব্যান্ডটাকে বলা হবে পরিবহন ব্যান্ড। অর্থাৎ পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে, এবং এই পরিবহন ইলেকট্রনগুলো যে ব্যান্ড সৃষ্টি করে সেগুলো হচ্ছে কি পরিবহন ব্যান্ড। আচ্ছা, এই যে কি বলা হয়, এই যে পরিবাহীতে সকল মুক্ত ইলেকট্রনগুলো কোথায় থাকে? পরিবাহীতে সকল মুক্ত ইলেকট্রনগুলো এই কি বলা হয়, যোজন পরিবহন ব্যান্ডে থাকে। অর্থাৎ অন্তরক যে পদার্থগুলো আছে, অন্তরক পদার্থের পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে, এবং যোজন ব্যান্ড আংশিক পূর্ণ থাকে। এবার পরিবহন ব্যান্ডগুলো হচ্ছে এই উপরে, এদিকে হচ্ছে পরিবহন ব্যান্ড। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে পার্থক্য, অর্থাৎ এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে পার্থক্য বা শক্তির যে পাল্লা, হ্যাঁ, এই পাল্লাটাকে বলা হয় নিঃশুদ্ধ ব্যান্ড। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির যে পাল্লা, এই পাল্লাটাকে বলা হবে নিঃশুদ্ধ ব্যান্ড। তো এই নিষিদ্ধ ব্যান্ডে শক্তির কি বলা হয়, এখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না। ফলে নিষিদ্ধ শক্তি ব্যবধান যত বেশি হবে, যোজন ইলেকট্রনগুলো পরমাণুতে তত দৃঢ় অবস্থায় থাকবে। এবং ইলেকট্রনগুলো যোজন ব্যান্ড থেকে যখন পরিবহন ব্যান্ডে আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে ইলেকট্রনগুলো মুক্ত করতে হলে নিষিদ্ধ ব্যান্ডের মধ্যে যে শক্তি আছে, এখানে যে শক্তিটা থাকে সেই শক্তির সমান বা তার চেয়ে বেশি পরিমাণে শক্তি এখানে সরবরাহ করতে হবে। তাহলে এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কোথায় যাবে? পরিবহন ব্যান্ডে যেতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখব যে পরিবাহী, অপরিবাহী এবং অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ব্যান্ড তত্ত্ব অনুযায়ী পার্থক্যগুলো কেমন হবে? ব্যান্ড তত্ত্ব অনুযায়ী পার্থক্য। প্রথমে আমরা দেখব যে অপরিবাহী বা অন্তরক পদার্থ। যে সকল পদার্থ আমরা জানি যে সকল পদার্থের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না বা তড়িৎ চলতে পারে না, তাদেরকে বলা হবে অপরিবাহী। যেমন কাঁচ, কাঠ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি অপরিবাহী। এবং এই অপরিবাহীগুলোর আপেক্ষিক রোধ সবচেয়ে বেশি। আপেক্ষিক রোধের মান হয় 10 to the power 12 আপেক্ষিক রোধ এত ক্রমের, 10 to the power 12 ক্রমের, হ্যাঁ, এত ক্রমের হবে, 10 to the power 12 ক্রমের হবে এর অপরিবাহীর আপেক্ষিক রোধ। এবং এই অপরিবাহীগুলোতে আমরা যদি এখানে চিত্রটা আঁকাই, তাহলে প্রথমে হচ্ছে কি যোজন ব্যান্ড।
যোজন ব্যান্ড, এখানে হচ্ছে পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে শক্তি ব্যান্ড, শক্তি ব্যান্ড, এবং এটা অপরিবাহী। অপরিবাহী, তাহলে এই যে অপরিবাহী, এই অপরিবাহীগুলোর সাধারণত যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে। তাহলে আমরা কি দেখলাম? অপরিবাহীতে যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণরূপে ফাঁকা থাকে। এই জন্য যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান অনেক বেশি এবং এই মানটা 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে অবস্থিত, এতর মতো, আর 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো এই শক্তির ব্যবধান। ফলে সাধারণ তাপমাত্রায় অপরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা প্রয়োগ করি, সেই ক্ষেত্রে এখান থেকে ইলেকট্রনগুলো উচ্চতর লেভেলে, অর্থাৎ এই যোজন ব্যান্ড থেকে যখন পরিবহন ব্যান্ডে যাবে তাহলে সেই পরিমাণ প্রয়োজনীয় শক্তি সে সংগ্রহ করতে পারে না। ফলে সাধারণ তাপমাত্রায় দেখা যায় যে অপরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হয় না। ওকে, এবার আমরা দেখব যে পরিবাহী কি যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবহন করতে পারে, সেই সকল পদার্থকে বলা হবে কি? পরিবাহী। আচ্ছা, তাহলে এই যে পরিবাহীগুলো কি? পরিবাহীগুলো হচ্ছে সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে সুপরিবাহী। এবং এই পরিবাহীর যে রোধ, আপেক্ষিক রোধ, পরিবাহীর আপেক্ষিক রোধটা হবে 10⁻⁸ ওহম মিটার এত ক্রমের, 10⁻⁸ ওহম মিটার ক্রমের। এবং পরিবাহীতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে, অর্থাৎ পরিবাহীতে কি থাকে? অনেক মুক্ত ইলেকট্রন থাকে এবং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তির ব্যবধান থাকে না। অর্থাৎ এই যে যোজন ব্যান্ড, এখানে যে আমরা যদি যোজন ব্যান্ড বলি, অর্থাৎ এইটুকু, এটা যদি যোজন ব্যান্ড হয়, এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তো পরিবাহীতে এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একটা আরেকটার সাথে ওভারল্যাপিং অবস্থায় থাকে, এখানে উপরিলেপন ঘটে। ফলে পরিবাহীর মধ্যে দুই প্রান্তের বিভব পার্থক্য দিলেই সাথে সাথে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহের সৃষ্টি করে। ঠিক আছে, এখানে শক্তির পার্থক্য, কোনো শক্তির ব্যবধান এখানে থাকে না। অর্থাৎ পরিবাহীতে নিষিদ্ধ যে শক্তি, নিষিদ্ধ যে ব্যান্ড, সে নিষিদ্ধ ব্যান্ড থাকে না, নিষিদ্ধ ব্যান্ড এখানে এর উপস্থিতি নেই। এবার আমরা আসি যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহক। অর্ধপরিবাহক হচ্ছে যে পরিবাহক এবং অপরিবাহক। আমরা দেখেছিলাম যে পরিবাহকের ক্ষেত্রে আপেক্ষিক রোধের যে ক্রম, সেটা হচ্ছে 10⁻12 ওহম মিটার ক্রমের। অপরিবাহীর ক্ষেত্রে, আর পরিবাহীর আপেক্ষিক রোধের ক্রম হচ্ছে 10⁻⁸ ওহম মিটার
8 ওহম মিটার। কিন্তু অর্ধ পরিবাহকের ক্ষেত্রে অর্ধ পরিবাহকের আপেক্ষিক রোধের যে ক্রম সেটা হচ্ছে 10⁻⁻4 ওহম মিটার। 10⁻⁻4 ওহম মিটার। এখন যে অর্ধ পরিবাহকগুলো সাধারণত আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে কি জার্মানিয়াম, সিলিকন। হ্যাঁ, তাহলে জার্মানিয়াম, সিলিকন এদের আপেক্ষিক রোধের ক্রম হচ্ছে 10⁻⁻4 ওহম মিটার। এটা আমাদের খেয়াল করতে হবে, এত ক্রমে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে অর্ধপরিবাহক, সেই অর্ধপরিবাহকগুলোতে কি হয়। অর্ধপরিবাহকগুলো আমরা আগেই বলছি যে সিলিকন, জার্মানিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহক। তাহলে এই সকল অর্ধপরিবাহকগুলোর বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন কিন্তু থাকে। সবসময় খেয়াল করতে হবে যে পিওর যে অর্ধপরিবাহক, এই পিওর অর্ধপরিবাহকগুলোতে বাইরের স্তরে 4টা ইলেকট্রন থাকে। এখন এই অর্ধপরিবাহকগুলোর সাথে যদি আমরা অপদ্রব্য মিশ্রিত করি, অপদ্রব্য কি সেটা 2 রকম অপদ্রব্য মিশ্রিত হয়, সেটা আমরা একটু পরে দেখব। একটা হচ্ছে ত্রিযোজী মৌলের অপদ্রব্য, আর একটা হচ্ছে পঞ্চযোজী মৌলের অপদ্রব্য। এই সকল অপদ্রব্য যদি আমরা পিওর অর্ধপরিবাহকের সাথে মিশ্রিত করি, সেক্ষেত্রে কি হয়? তার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। এবং এই পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহকগুলো কিন্তু অপরিবাহী হিসেবে কাজ করে। অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহকগুলো অপরিবাহী থাকে। এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, তাপমাত্রা যতই আমরা বৃদ্ধি করব, এর রোধ কি করবে? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে। অর্থাৎ অর্ধপরিবাহীর রোধগুলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তাহলে আমরা চিত্রের সাহায্যে দেখি অর্ধপরিবাহক, যোজন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তাহলে এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তির পার্থক্য বা নিষিদ্ধ যে শক্তি, এই নিষিদ্ধ শক্তির শক্তির যে পার্থক্য, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের শক্তির পার্থক্যের মানটা 1 পয়েন্ট, অর্থাৎ 2m টু ইলেকট্রন ভোল্ট। 2 ইলেকট্রন ভোল্টের চাইতে কম হয়। 2 ইলেকট্রন ভোল্টের চাইতে কি হয়? কম হয় সবসময়। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তির পার্থক্য, সেই পার্থক্যটা অর্ধপরিবাহকের জন্য 2 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম হয়। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে সকল পদার্থের পরিবাহিতাঙ্ক পরিবাহী এবং অপরিবাহী এর মাঝামাঝি এবং তাপমাত্রা বৃদ্ধিতে কি হয়, যাদের রোধ হ্রাস পায়, পরিবাহিতা বৃদ্ধি পায়, এবং সুবিধাজনক অপদ্রব্য মিশ্রিত করলে বা যোগ করলে এর পরিবাহিতাঙ্ক যে ধর্ম, সেই ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, তাদেরকে কি বলা হয়? অর্ধপরিবাহক বা সেমিকন্ডাক্টর বলা হয়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, যে সকল মৌলের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে, তাদেরকেই বিশুদ্ধ অর্ধপরিবাহক বলা হয়। তো এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহক, সেই বিশুদ্ধ অর্ধপরিবাহকগুলোর মধ্যে আমরা কি করি? অপদ্রব্য মিশ্রিত করে অবিশুদ্ধ অর্ধপরিবাহকে রূপান্তরিত করি। তাহলে যে পদার্থের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড এখানে এই অর্ধপরিবাহকগুলোতে সাধারণত যোজন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে। এই যোজন ব্যান্ডটা অর্ধপরিবাহকের ক্ষেত্রে প্রায় পূর্ণ থাকে। অপরিবাহকে কি বলা হয়? পরিবহন ব্যান্ড প্রায় খালি থাকে।
এটা হচ্ছে প্রায় পূর্ণ থাকে, প্রায় পূর্ণ অর্থাৎ এরকম ইলেকট্রনগুলো একদম প্রায় পূর্ণ থাকবে, প্রায় পূর্ণ, একটু খালি আছে। আর পরিবহন ব্যান্ডেও ইলেকট্রনগুলো প্রায়, এখানে প্রায় খালি থাকে, এখানে প্রায় খালি থাকে, অল্প একটু খালি থাকে, এখানেও ম্যাক্সিমাম কি থাকে, পূর্ণই থাকে, প্রায় মানে সরি, এখানে প্রায় খালি থাকে, কিছু সংখ্যক ইলেকট্রন এখানে পরিবহন ব্যান্ডে থাকে। তো জার্মানিয়াম হচ্ছে একটা বিশেষ বা একটা বহুল ব্যবহৃত আদর্শ সেমিকন্ডাক্টর বা আদর্শ অর্ধপরিবাহী। এর বাইরের স্তরে 4টা ইলেকট্রন আছে। তাহলে এই যে যোজন ইলেকট্রনগুলো, এই যোজন ইলেকট্রনগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন নয়। তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কি করবে, তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে চাইবে। পূর্ণ করতে চাইলে তার মানে অষ্টক পূর্ণ করতে চায়, অষ্টক পূর্ণ করতে চাইলে সে কি করবে, অন্য একটা পরমাণুর সাথে, হ্যাঁ, অন্য একটা পরমাণুর সাথে সে সমযোজী বন্ধন তৈরি করবে। সমযোজী বন্ধন তৈরি করে তার বাইরের স্তরটা অষ্টক পূর্ণ করার জন্য চেষ্টা করবে। তাহলে আমরা দেখি চিত্রের সাহায্যে দেখি যে জার্মেনিয়াম বাইরের স্তরে 4টা ইলেকট্রন আছে। এখন এখানে কি করে, আরেকটা জার্মেনিয়ামের সাথে সে সমযোজী বন্ধন তৈরি করে, এখানে থাকে, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, হ্যাঁ, আবার এখানে আরেকটা জার্মেনিয়াম পরমাণুর সাথে সে জার্মেনিয়ামের সাথে সে বন্ধন তৈরি করে, এখানে আরেকটা জার্মেনিয়ামের সাথে সে বন্ধন তৈরি করে, হ্যাঁ, এখানে আরেকটার সাথে সে বন্ধন, এরকম বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন এখানে তৈরি করে। এবং এই ফলে এই যে সেমিকন্ডাক্টর, হ্যাঁ, এই সেমিকন্ডাক্টরে সাধারণত যোজন ইলেকট্রনগুলো মুক্ত থাকে না। এখানে যে যোজন ইলেকট্রনগুলো পাওয়া যায়, সেই যোজন ইলেকট্রনগুলো কি থাকে না, মুক্ত থাকে না। এখন যে সকল পদার্থে, যে পদার্থে পরমাণু এবং অণুসমূহ একটা সুনির্দিষ্ট প্যাটার্নে বা সুনির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে, তাদেরকে বলা হয় ক্রিস্টাল। ক্রিস্টাল বলা হয় বা ক্যালাস বলা হয়, বাংলায় ক্যালাস বলা হয়। সকল সেমিকন্ডাক্টর গঠন ক্যালাসিত, ক্রিস্টালাইজড। তাহলে এই ধরনের এক টুকরা জার্মেনিয়ামকে যদি আমরা সাধারণত জার্মেনিয়াম ক্যালাস বলি, তাহলে সিলিকন এবং যদি জার্মেনিয়ামের ক্ষেত্রে দুইটা অর্ধপরিবাহীকে যদি আমরা তুলনা করতে চাই, তুলনা করলে দেখা যায় যে সিলিকনের ক্ষেত্রে তার যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তির ফাঁক বা শক্তির যে পার্থক্য, এনার্জি যে গ্যাপ, সেটার মান হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। কিন্তু জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখা যায় এই মানটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, 0.7 ইলেকট্রন ভোল্ট। তাহলে জার্মেনিয়াম সিলিকনের চাইতে বেশি পরিমাণে কি উপযোগী, অর্থাৎ সিলিকনের চাইতে জার্মেনিয়াম ভালো অর্ধপরিবাহক। কারণ জার্মেনিয়ামে খুব সহজেই ইলেকট্রনগুলো যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারে, অল্প শক্তি প্রয়োগেই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে সিলিকনের তুলনায়। সিলিকনের একটু বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়, 1.1 ইলেকট্রন ভোল্ট লাগে, কিন্তু জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট হলেই পরিবহন ব্যান্ডে যেতে পারে। এখন পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের যে অর্থাৎ অর্ধপরিবাহকের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো পরমাণুতে দৃঢ়ভাবে থাকে, একদম একটা আরেকটার সাথে আঁটসাঁট অবস্থায় থাকে। তো এই তাপমাত্রায় সহযোজী যে বন্ধনগুলো, সেই বন্ধনগুলো খুব প্রবল হয়, বন্ধনগুলো খুব সবল থাকে এবং সবগুলো যোজন ইলেকট্রনগুলোই সহযোগী বন্ধন তৈরিতে ব্যস্ত থাকে, ফলে এখানে আর কোনো মুক্ত ইলেকট্রন থাকার সম্ভাবনা থাকে না।
এবং এই সেমিকন্ডাক্টর ক্লাস এই অবস্থায় যোজন ব্যান্ড পূর্ণ থাকে এবং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান হয় অনেক বেশি, শক্তির ব্যবধান অনেক বেশি থাকে। ফলে যোজন ব্যান্ড থেকে যেহেতু পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না এবং মুক্ত ইলেকট্রনগুলো না থাকার ফলে সেমিকন্ডাক্টর এই তাপমাত্রা অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় বা 0 কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহকগুলো বিশুদ্ধ কি হয়, অর্ধপরিবাহকগুলো অন্তরক পদার্থের মতো আচরণ করে, অর্থাৎ অন্তরক পদার্থের পরিণত হয়। কিন্তু যতই তাপমাত্রা বৃদ্ধি পাবে ততই কি করবে, এর সমযোজী বন্ধনগুলো ভেঙে যেতে থাকবে এবং মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হবে। সেই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শক্তির মান বৃদ্ধি করতে থাকবে এবং মুক্ত ইলেকট্রনগুলো মুক্ত হবে। এবং এখানে বিভব পার্থক্য যদি আমরা প্রয়োগ করি, তখন মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। যখনই যোজন ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে প্রবেশ করে তখনই কি করে, অর্থাৎ এই যোজন ইলেকট্রনগুলো যখন পরিবহন ব্যান্ডে প্রবেশ করবে তখনই এখানে এই যোজন ব্যান্ডে একটা শূন্য স্থানের সৃষ্টি করবে বা একটা হোলের সৃষ্টি করবে বা একটা গর্তের সৃষ্টি করবে। আমরা যদি এখানে চিত্রের সাহায্যে দেখাতে চাই, এটা যোজন ব্যান্ড, এদিকে হচ্ছে পরিবহন ব্যান্ড। আমরা যোজন আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড থেকে যখন এখানে এরকম ইলেকট্রনগুলো ছিল এরকম ইলেকট্রন ছিল, তো যখন শক্তি প্রাপ্ত হবে তাপমাত্রা যখন বাড়বে, তাপমাত্রা বাড়লে এখান থেকে ইলেকট্রনটা এখানে জাম্প করবে, ইলেকট্রনটা এখানে চলে আসবে, পরিবহন ব্যান্ডে চলে আসবে। অর্থাৎ এখানে শক্তির যে মান, শক্তির যে ফাঁক, সেই ফাঁকের শক্তি প্রয়োগ করলেই ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে এখানে যাবে, পরিবহন ব্যান্ডে যাবে। পরিবহন ব্যান্ডে গেলে কি করবে, এই যে যেখান থেকে গেল এখানে একটা ফাঁকা স্থান বা একটা হোলের সৃষ্টি করবে বা একটা গর্তের সৃষ্টি করবে। এই গর্তগুলোও কিন্তু তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, এখন যে ঘটনাটা ঘটে যে এখানে যে গর্তটার সৃষ্টি হলো, গর্ত সৃষ্টি হওয়ার সাথে সাথে এই পাশের যে ইলেকট্রন আছে সেই পাশের ইলেকট্রনটা এসে এই গর্তটা পূরণ করে দিবে, এই গর্তটা, আর এইখান থেকে ইলেকট্রনটা এখানে চলে আসবে, আসলে এইখানে আবার গর্তের সৃষ্টি হবে। আবার পাশ থেকে এই ইলেকট্রনটা এখানে এসে এই গর্তটা পূরণ করে ফেলবে এবং এইখানেও কি করবে, একটা গর্তের সৃষ্টি করবে বা একটা হোলের সৃষ্টি করবে। আবার এখান থেকে এই ইলেকট্রনটা জাম্প করে এসে এই গর্তটা পূরণ করবে, আবার এখানে একটা হোলের সৃষ্টি করবে। এইভাবে ইলেকট্রনগুলো একদিকে যায় এবং হোলগুলো তার বিপরীত দিকে, আমরা এইভাবে বলি যে ইলেকট্রনগুলো একদিকে যায় এবং হোলগুলো তার বিপরীত দিকে অবস্থান করে, বিপরীত দিকে গতিশীল হয়। তো ইলেকট্রনগুলো যখন ঋণাত্মক, আমরা জানি যে ইলেকট্রন হলো ঋণাত্মক তড়িৎবাহী একটা মৌলিক কণা এবং এর আধানের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, 10⁻⁻19 কুলম্ব। এবং এর ভরের মান আমরা জানি, ইলেকট্রনের ভর হচ্ছে কত, 9.1 × 10⁻31 কিলোগ্রাম, 10⁻31 কিলোগ্রাম। এগুলো পরমাণুর কেন্দ্রের বহিস্থ কক্ষপথে আবর্তন করে, আর ইলেকট্রনগুলো পরমাণুর কেন্দ্রের বহিস্থ যে কক্ষপথ, সেই কক্ষপথগুলোতে কি করবে, আবর্তন করবে। আর হোল হলো কঠিন পদার্থের ল্যাটিস কাঠামো, অর্থাৎ যে কাঠামো, সেই কাঠামোর ইলেকট্রনের খালি করা অবস্থান, অর্থাৎ ইলেকট্রনের যে খালি করা যে অবস্থান, এই খালি করা অবস্থানগুলোই হচ্ছে কি হোল। এবং এরা ধনাত্মক আধান হিসেবে আচরণ করে, এই হোলগুলো ধনাত্মক আধান হিসেবে আচরণ করে। অর্থাৎ কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো স্থায়ী ঘূর্ণায়মান ইলেকট্রন কোনো কারণে যদি মুক্ত হয়ে শূন্যতার সৃষ্টি করে, এখান থেকে যদি ইলেকট্রন মুক্ত হয়ে এখানে একটা শূন্যতার সৃষ্টি হয়, একেই বলা হবে কি হোল।
এবং অন্য কোনো কক্ষ থেকে, এই পাশের কক্ষ থেকে ইলেকট্রন, এই পাশের কক্ষ থেকে এই ইলেকট্রনটা কি করবে, এইখানে এসে এটা ভরে ফেলবে। ইলেকট্রনটা এসে এখানে এই শূন্যস্থানটা পূরণ করে ফেলবে। পূরণ করলেই কি করবে, যেখান থেকে এসে পূরণ করলো সেখানে আবার একটা হোলের সৃষ্টি হলো। তাহলে ইলেকট্রনগুলো গতিশীল হচ্ছে এই বরাবর এবং হোলগুলো গতিশীল হচ্ছে তার বিপরীত বরাবর। তাহলে এইটাই হচ্ছে ইলেকট্রন অর্থাৎ অর্ধপরিবাহিত ইলেকট্রন এবং হোলের ধারণা। এবার আমরা দেখব যে সেমিকন্ডাক্টরের বা অর্ধপরিবাহীর যে প্রকারভেদ, সেমিকন্ডাক্টর কত প্রকার, সেমিকন্ডাক্টরের প্রকারভেদ আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। সেমিকন্ডাক্টর সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক বা বহির্জাত অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক বা অর্ধজাত সেমিকন্ডাক্টর কোনগুলো? যে সকল সেমিকন্ডাক্টরে কোনো অপদ্রব্য মেশানো হয় না, কোনো অপদ্রব্য মেশানো হয় না সেগুলোকে বলা হবে, অর্থাৎ যে সকল সেমিকন্ডাক্টরের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন থাকে, যেমন কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন। তাহলে এগুলোর বাইরের স্তরে সবসময় দেখবা যে 4টা করে ইলেকট্রন থাকে, ফলে এদেরকে বলা হয় ইন্ট্রিনসিক বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর। আর এদের পরিবাহিতাঙ্ক খুব বেশি হয় না, মানে এরা খুব বেশি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এই যে অর্ধপরিবাহকগুলো আছে, পিওর অর্ধপরিবাহক বা ইন্ট্রিনসিক অর্ধপরিবাহক, এগুলোর সাথে যখন আমরা কোনো অপদ্রব্য মেশাবো, আমরা অপদ্রব্য হিসেবে কি মেশাতে পারি? তৃতীয় সারির মৌল, পর্যায় সারণীর তৃতীয় সারির মৌলগুলো আছে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। হ্যাঁ, এগুলো হচ্ছে তৃতীয় সারির মৌল, এগুলো আমরা অপদ্রব্য হিসেবে যুক্ত করতে পারি। আবার পঞ্চম সারির যে মৌল, যেমন দেখো ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, হ্যাঁ, এগুলো হচ্ছে পঞ্চম সারির মৌল। এই মৌলগুলো আমরা এই পিওর অর্ধপরিবাহকের সাথে যোগ করে কি করতে পারি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বহির্জাত সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি। এবং এই ধরনের সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহকে বিপুল পরিমাণ মুক্ত ইলেকট্রন এবং বা বিপুল পরিমাণ হোলের সৃষ্টি হয়, ফলে এর পরিবাহিতা বহুগুণে বৃদ্ধি পায়। তাহলে অপদ্রব্য মিশ্রণের ফলে সেমিকন্ডাক্টর, যে সেমিকন্ডাক্টরের সৃষ্টি হয় সেটাকে কি বলা হবে? এক্সট্রিনসিক বা বহির্জাত সেমিকন্ডাক্টর বলা হয়। তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো হচ্ছে যে অপদ্রব্য হিসেবে কি মিশানো হয়? তৃতীয় সারির মৌল, তৃতীয় সারির মৌল বা ত্রিযোজী মৌল, আমরা তৃতীয় সারির মৌল, এগুলো কি? এগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম এবং ইন্ডিয়াম। আর পঞ্চম সারির মৌলগুলো হচ্ছে কি? ফসফরাস, আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, এসপি, অ্যান্টিমনি হচ্ছে এসবি হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে পঞ্চম সারির মৌল। তাহলে এই দুই ধরনের মৌল আমরা কি করি? অর্ধপরিবাহকের, পিওর অর্ধপরিবাহকের সাথে যুক্ত করে ভেজাল অর্ধপরিবাহক বা ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করি। এখন পরিবাহিতা বৃদ্ধি করার জন্য
বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে অপদ্রব্য অর্থাৎ এই তৃতীয় এবং পঞ্চযোজি মৌল মেশালে বা মেশানোকে ডোপিং বলা হয়। এটা খেয়াল করতে হবে ডোপিং কি, এটা কিন্তু পরীক্ষায় আসে 1 নম্বরে ক নম্বরে এই প্রশ্নগুলো আসে যে ডোপিং কি। তাহলে ডোপিং হচ্ছে কি, পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহকে অপদ্রব্য মেশানোকে, অপদ্রব্য মানে কি, এই যে তৃতীয় এবং পঞ্চযোজি যে মৌলগুলো, এই মৌলগুলো মেশানোটাকে বলা হবে ডোপায়ন বা ডোপিং। তাহলে ডোপায়নের জন্য 2 ধরনের অপদ্রব্য দরকার হয়, একটা হচ্ছে ত্রিযোজি মৌল, আরেকটা হচ্ছে পঞ্চযোজি মৌল। খেয়াল করতে হবে ত্রিযোজি মৌল এবং পঞ্চযোজি মৌল। এখন এই যে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের মধ্যে এটা সাধারণত আবার 2 রকম, মানে অপদ্রব্য যে আমরা মিশালাম, যখন আমরা তৃতীয় সারির মৌলগুলো অপদ্রব্য হিসেবে মিশাবো তখন এটার কি বলা হয়, এটার একটা নাম আমরা দেব, এবং যখন পঞ্চম সারির মৌল যখন অর্ধপরিবাহকের সাথে বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে মিশাবো তখন এটার আরেকটা আমরা নাম দেব। তো 2 ধরনের এক্সটেন্সিভ বা বহির্জাত বা অপদ্রব্য মেশানো সেমিকন্ডাক্টর হয়, অর্থাৎ বহির্জাত বা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর 2 ধরনের, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে কি এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ এবং এন টাইপ। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কোনগুলো? পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে যে যখন কোনো একটা সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজি মৌল সংযুক্ত করা হয়, যেমন আমরা যদি একটা সেমিকন্ডাক্টর বলি যে সিলিকন, হ্যাঁ, অথবা কি বলবো গ্যালিয়াম বলি, আচ্ছা জার্মানিয়ামের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে, 4টা। তাহলে এই জার্মানিয়ামের সাথে যদি আমরা কোনো একটা ত্রিযোজি মৌল যোগ করি, ত্রিযোজি মৌলগুলো কি কি আমরা আগেই বলছি যে ত্রিযোজি মৌলগুলো হচ্ছে তোমার বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে ত্রিযোজি মৌল। তাহলে আমরা অ্যালুমিনিয়ামে যোগ করি, এখানে একটা অ্যালুমিনিয়াম যদি যোগ করে দেই, অ্যালুমিনিয়ামের কি হবে যে অ্যালুমিনিয়াম যদি আমরা যোগ করি তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম যুক্ত করলে অ্যালুমিনিয়াম হচ্ছে ত্রিযোজি মৌল। তাহলে অ্যালুমিনিয়ামের এইভাবে আমরা দেখাই, জার্মানিয়ামের সাথে একটা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন শেয়ার করছে, আর এখানে তিনটা ইলেকট্রন তিনটার একটা শেয়ার করছে। আবার এখানে যদি আমরা দেখাই জার্মানিয়াম এখানে শেয়ার করছে, কিন্তু একটা চিত্রটাকে আবার নতুন করে দেখাই। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে
জার্মানিয়াম 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 এরকম জার্মানিয়াম। তাহলে জার্মানিয়ামের সাথে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন শেয়ার করছে। এখানে জার্মানিয়ামের সাথে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন সমযোজী বন্ধন তৈরি করছে, এখানে তৈরি করছে। কিন্তু এইখানে জার্মানিয়ামের ইলেকট্রনের সাথে এখানে সে কোনো ইলেকট্রন নাই, কোনো ইলেকট্রন না থাকার জন্য এই জায়গাটা একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়ে গেছে, ফাঁকা একটা স্থানের সৃষ্টি হয়ে গেছে। এখন ফাঁকা স্থানের যখন সৃষ্টি হবে, যখন এই যে ফাঁকা স্থান সৃষ্টি হলো, এই ফাঁকা স্থান সৃষ্টি হলো, এটা তো একটা পরমাণুর জন্য এরকম একটা ফাঁকা স্থানের সৃষ্টি হলো ত্রিযোজী মৌল যোগ করলে। কিন্তু এই জার্মানিয়ামের সাথে যখন আমরা কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম যোগ করব, তখন এই যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের মানটা, অর্থাৎ এখানে হোলের পরিমাণটা অনেক বৃদ্ধি পেতে থাকবে। হ্যাঁ, ধনাত্মক, এই যে ধনাত্মক যে হোলটা সৃষ্টি হলো, সেই হোলটা অনেক পরিমাণ কি করবে, বৃদ্ধি পেতে থাকবে। এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য এখানে কি করবে, যে লক্ষ লক্ষ হোলের সৃষ্টি করবে। এবং গ্রাহক পরমাণুর বহির্খলকে যে 7টা ইলেকট্রন, যোজন ইলেকট্রন একটা হোল থাকে, অর্থাৎ এই যে গ্রাহক পরমাণু এর বহির্খলকে 7টা যোজন ইলেকট্রন এবং একটা হোলের সৃষ্টি করে, এবং এই হোলটি কি করবে, পাশের একটা ইলেকট্রন এসে এই হোলটা পূরণ করবে। আবার এখানে একটা গর্তের সৃষ্টি করে, আরেকটা হোলের সৃষ্টি করবে। এখানে যখন একটা হোলের সৃষ্টি করবে, এখানে এই হোলটা যখন পূর্ণ হয়ে যাবে, এইখান থেকে ইলেকট্রন জাম্প করে আবার এখানে এটা পূর্ণ করবে, ফলে এইখানে আবার হোলের সৃষ্টি করবে। ফলে দেখা যায় যে এখানে হোল ইলেকট্রন সৃষ্টি হওয়ার সাথে সাথেই হোলের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে এই ধরনের যে অর্ধপরিবাহক, যখন আমরা ত্রিযোজী মৌল যোগ করি, তখন এখানে প্রচুর পরিমাণে হোলের সৃষ্টি হয়, যার ফলে এখানে ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুব কম থাকে। ফলে এই পি টাইপ সেমিকন্ডাক্টরের পরিবহন ঘটে সাধারণত হোলের জন্য। এখানে এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এখানে ঋণাত্মক আধান বা ইলেকট্রনগুলো হচ্ছে লঘিষ্ঠ আধান বাহক, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টর যদি আমরা বলি, এটা এইভাবে যদি আমরা দেখাই যে এটা হচ্ছে পি টাইপ, তাহলে পি টাইপে হোলের সংখ্যা অনেক বেশি, সেখানে কিছু মুক্ত ইলেকট্রন থাকে এবং সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যাগুলো কম। তাহলে এটাকে বলা হয় গরিষ্ঠ আধান বাহক হচ্ছে এখানে হোল, আর লঘিষ্ঠ আধান বাহক পি টাইপ সেমিকন্ডাক্টরে হচ্ছে ইলেকট্রন। এটা আমাদের খেয়াল করতে হবে। এবার জার্মানিয়ামের সাথে যদি আমরা আর্সেনিক যোগ করি, আর্সেনিক হচ্ছে কি পঞ্চযোজী মৌল। তাহলে পঞ্চযোজী মৌল যখন আমরা যোগ করলে কি করবে, যে এখানে এই আর্সেনিকের 4টা ইলেকট্রন 4টা জার্মানিয়ামের সাথে এরকম সমযোজী বন্ধন তৈরি করলো। বন্ধন তৈরি করার পরে আর্সেনিকের একটা ইলেকট্রন মুক্ত থেকে যাবে, এরকম ভাবে মুক্ত থেকে যাবে। তাহলে একটা পরমাণুর জন্য একটা মুক্ত ইলেকট্রন পাওয়া যাচ্ছে। তাহলে কি করবে, কিছু সংখ্যক জার্মানিয়ামের সাথে যদি আমরা কিছু সংখ্যক অল্প পরিমাণে আর্সেনিক মিশাই, তাহলে সেখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন, লক্ষ লক্ষ মুক্ত ইলেকট্রন এখানে তৈরি হবে। তো এখানে কিছু পরিমাণ হোলের সৃষ্টি হয়, যে কোনো কারণে, তাপমাত্রার কারণে
যখন কোনো তাপ দেওয়া হবে, তাপ দেওয়া হলে কি করবে, যে এই ইলেকট্রনগুলো এখান থেকে জাম্প করলেই পরের লেভেলে যাওয়ার চেষ্টা করবে। ফলে কি করবে, পরিবহন ব্যান্ডে যদি যায় কোনো একটা ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে এই ইলেকট্রনটা এখানে এসে ভর্তি করে ফেলবে। তাহলে এই যে ফাঁকা স্থান, এখানে আবার ফাঁকা স্থানের সৃষ্টি হবে। তাহলে ফাঁকা স্থানের সৃষ্টি হচ্ছে এবং সাথে সাথে ইলেকট্রন এসে সেটা পূর্ণ করে ফেলছে। তো এই ধরনের যে অর্ধপরিবাহক, সেই অর্ধপরিবাহকগুলোকে বলা হবে এন টাইপ অর্ধপরিবাহক। অর্থাৎ কোনো একটা পিওর অর্ধপরিবাহকের সাথে যখন আমরা কোনো পঞ্চযোজী মৌল যুক্ত করি, তখন অতিরিক্ত একটা ইলেকট্রন মুক্ত থেকে যায়। তাহলে এই ধরনের অর্ধপরিবাহককে বলা হবে এন টাইপ অর্ধপরিবাহক। তাহলে আমরা আজকে দেখলাম পি টাইপ অর্ধপরিবাহক এবং এন টাইপ অর্ধপরিবাহক কিভাবে সৃষ্টি হয়। আর এই এন টাইপ অর্ধপরিবাহকের ক্ষেত্রে আমরা যদি আলাদা করে দেখাতে চাই আবার, যে এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেশি। এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, আর এখানে কিছু হোল থাকতে পারে, কিছু হোল থাকে সাধারণত। তাহলে এখানে গরিষ্ঠ আদান বাহক হচ্ছে এন টাইপে ইলেকট্রন, এন টাইপে গরিষ্ঠ আদান বাহক হচ্ছে কি ইলেকট্রন, এবং লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে এ পর্যন্ত থাক, আমরা পরবর্তী ক্লাসে দেখব